তোমার ব্যাপার কি? সকাল হয়েছে সেই কখন, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? এভাবে পড়ে পড়ে ঘুমালে কি সংসার চলে? আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখনই কাজে যাব। আজকে কিন্তু হাটবার, তোমার মনে আছে আজকে কি করতে হবে? কই, আমার তো কিছু মনে পড়ছে না। তুমি আমাকে বলেছিলে আজকে আমাকে একটা শাড়ি কিনে দিবে, না হলে কিন্তু তোমার খবর আছে। এই সংসারে বিয়ে হয়েছে পর থেকে আমি কিছুই পাইনি। আমি এক সামান্য চাষি, তোমাকে একটা নতুন শাড়ি কিনে দিয়েছি। তোমার চাহিদা বেড়েই চলছে, আমি তোমাকে নতুন নতুন কাপড় কোথা থেকে কিনে দেব? কেন? জোহর ভাই তো তার বউকে প্রতি মাসেই শাড়ি কিনে দেয়। সে যদি তার বউকে নতুন নতুন শাড়ি কিনে দিতে পারে, তাহলে তুমি কেন দিতে পারবে না? তুমি মনে হয় ভুলে যাচ্ছ, জোহরের অনেক বড় ব্যবসা, আর টাকা পয়সার কোনো অভাব নেই। তার স্ত্রী জীবনে যা যা পাবে, তুমি কি তাই তাই পাবে নাকি? আমি এসব কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার জন্য আজকে নতুন শাড়ি আনবে, তা না হলে সমাজে আমার মুখ থাকবে না। এলাকার বউরা নতুন শাড়ি পরে ঘুরে বেড়াবে, আর আমি কিনা পুরনো শাড়ি পরবো? আমার একটা সম্মান আছে। এভাবে প্রতিযোগিতা করলে কোনোদিন তুমি খুশি হতে পারবে না, মনে শান্তি পাবে না। এসব প্রতিযোগিতা করা বন্ধ করো। তোমার যা আছে তাই নিয়ে সুখে থাকার চেষ্টা করো। তোমার বড় বড় কথা শোনার সময় আমার নেই। যদি শাড়ি না পাই, তাহলে আগামীকাল আমি বাবার বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, দেখি আসার সময় তোমার জন্য নতুন একটা শাড়ি কিনে নিয়ে আসবো। এখন যাও, আমাকে দয়া করে খেতে দাও, আমাকে মাঠে যেতে হবে। ফাতেমা, কোথায় গেলি? দেখ আমি এসেছি। মা, এতদিন পর তোমার মেয়ের কথা মনে পড়লো? কত বছর হয়ে গেছে তুমি মেয়ের বাড়িতে আসো না। হ্যাঁ মা, তোকে দেখার জন্য মনটা খুব আকুল হয়েছিল, তাই তো সাত সকালে বাড়ি থেকে রওনা হয়েছি। তা আমার জামাই বাবাজি কোথায়? সে তো মাঠে গেছে, দুপুরবেলা খেতে আসবে। তুমি এখন বসো, একটু বিশ্রাম নাও। তোকে যে চিঠিতে জানিয়েছিলাম আমার কিছু টাকা লাগবে, তুই তোর জামাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে রাখিস। আসলে আমার ঘরটা ভাঙা, বৃষ্টির দিনে এই ভাঙা ঘর থেকে পানি পড়ে, তাই ভেবেছিলাম মেয়ের জামাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে ঘরটা সারাবো। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না। তোমার জামাই বাড়িতে ফিরুক, আমি তার কাছ থেকে টাকা নেওয়ার ব্যবস্থা করছি। জামাইটা হয়েছে অনেক কৃপণ, ভেবেছিলাম মেয়েটা সুখে থাকবে, কিন্তু কই, আমার মেয়েটার কপালই মন্দ। আর বলো না মা, আজ সকালবেলা নতুন একটা শাড়ি চেয়েছি বলে কেমন খারাপ ব্যবহার করলো আমার সাথে। পুরুষ মানুষরা এরকমই হয়, তারা সহজে টাকা খরচ করতে চায় না, তাদের কাছ থেকে কৌশলে টাকা আদায় করতে হয়, আর নিজের শখগুলো পূরণ করতে হয়। তুই যদি এই বয়সে নিজের শখগুলো পূরণ না করিস, তাহলে বুড়ো বয়সে কি করে শখ পূরণ করবি? তুমি একদম ঠিক বলেছো। তাই তো আমি একদম চাপ দিয়ে ধরেছি, বলেছি আমাকে শাড়ি কিনে দিতেই হবে, তা না হলে আমি রাগ করে বাপের বাড়ি চলে যাব। কোনো চিন্তা করিস না, এবার তোর মা চলে এসেছে। মার মেয়ে মিলে জামাইকে এমন চাপ দিয়ে ধরবো, ওর পালানোর পথ থাকবে না। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার জন্য মোরগ বের করে জবাই করে রান্না করছি। কতদিন পরে তুমি এলে, তোমাকে ভালো মন্দ না খাওয়ালে কি চলে? মেয়ের জামাই বাড়িতে এসেছি, না খেয়ে গেলে কি চলবে? ঠিক আছে, তুই মোরগ রান্না কর, আমি একটু পুকুরে ডুব দিয়ে আসি। মা, কোথায় গেলে তুমি? বেরিয়ে এসো তো। তোর ব্যাপারখানা কি? প্রায় 1 মাস পরে মায়ের কথা মনে পড়ল। সারাদিন তো বউ নিয়ে পড়ে থাকিস। এক অসুস্থ মা যে একা একা বাড়িতে পড়ে আছে, সে খেয়াল তোর আছে? এজন্যই বলে বিয়ের পর ছেলেরা পর হয়ে যায়। কি শুরু করলে মা? কতদিন পর তোমার সাথে দেখা করতে এলাম, আর আসতে না আসতেই তুমি আমাকে গালিগালাজ করা শুরু করেছো। তোর বউটা হয়েছে হারে বজ্জাত, শাশুড়ির সাথে সংসার করতে চায় না, তাই তো বউ নিয়ে আলাদা সংসার পেতেছিস। এখন এই বুড়ো মাকে ভুলে গেছিস। তুই ছাড়াই বুড়ো মাকে কে দেখাশোনা করবে? আমার 10টা না 5টা না, একটা মাত্র ছেলে। তোর বাবা মারা যাওয়ার পর তোকে আমি কোলে করে মানুষ করেছি, আর এই ছেলে এখন আমাকে এই প্রতিদান দিচ্ছে। ছেলে এসেছে মায়ের কাছে শান্তির জন্য, এমনিতে আমার হাজার অশান্তি। বউয়ের অত্যাচার আর তার চাহিদা মেটাতে আমার জীবন প্রায় শেষ, আর এখন তুমি আমার সাথে এমন দুর্ব্যবহার করছো। তাই তো বলেছিলাম এই মেয়েকে বিয়ে করিস না। গায়ের সাদা চামড়া দেখে মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলি। এখন দেখ তোর কপালে কি কি ঘটে। ঘরে আয়। এই নাও মা, এখানে কিছু টাকা আছে, এই টাকাগুলো দিয়ে তুমি বাজার করে খেও। মাত্র এই কটা টাকা দিলি? জিনিসপত্রের যা দাম, এই কটা টাকা দিয়ে কি হয়? যা, তোর টাকা লাগবে না। এই টাকা দিয়ে তুই তোর বউকে নিয়ে বাজার করে খা। মা, কেন শুধু শুধু রেগে যাচ্ছ? সামনের মাস থেকে না হয় কিছু টাকা বাড়িয়ে দেব। তুমি তো জানো আমার তেমন জমি জমা নেই। অন্যের জমিতে শ্রম দিয়ে যে টাকা পাই, তা দিয়ে সারা বছর চলতে হয়। সারা বছর তো কষ্ট করতেই হবে। তোর বউয়ের তো চাহিদার শেষ নেই। শাড়ি গয়না কাপড় চোপড় ভালো ভালো খাবার, তার চাহিদার শেষ নেই। ঠিক আছে, আমি এখন উঠি মা। ভেবেছিলাম অন্তত তুমি আমার সাথে একটু ভালো ব্যবহার করবে। দুনিয়াটাই স্বার্থপর,
যেখানে যাই শুধু চাই আর চাই। আমার কথা কেউ একটাবার ভাবে না। আমি কি চাই সেটা কেউ চিন্তা করে না। গ্রাম প্রধান, বাড়িতে আছেন? আপনার সাথে একটু জরুরি কারণে দেখা করতে এসেছি। প্রয়োজন না হলে কি আর আমার সাথে দেখা করতে আসিস তোরা? তা বল, কি করে তোদের সেবা করতে পারি? তোদের সেবা করার জন্যই তো এই গ্রামের গ্রাম প্রধান হয়েছে। উত্তর দিকের জঙ্গলে আপনার কিছু জমি রয়েছে। ওই জমিটুকু যদি আমাকে দিতেন তাহলে আমি চাষাবাদ করতে পারতাম। আসলে সংসারের খরচ অনেক বেড়ে গেছে। অতটুকু অল্প জমি দিয়ে আমার সংসার চলছে না। বাড়তি জমি চাষের প্রয়োজন। কিন্তু তুই তো সবই জানিস। সব বাদ দিয়ে তুই ওই জঙ্গলের জমি কেন চাইছিস বলতো? জঙ্গলটা তো ভালো না। ওখানে নাকি অনেক কিছু রয়েছে। মানুষ সহজে ওদিকে যেতে চায় না। তুই একা একাই জঙ্গলে কিভাবে ধান চাষ করবি? ওই জঙ্গলে কিছুই নেই। এই সব কিছু মানুষের বানানো গল্প। গ্রামের মানুষেরা শুধু শুধুই ভয় পায়। আপনি দয়া করে আমাকে জমিটা দিন। আমি চাষ করে যে ধান উৎপাদন করব তা থেকে অর্ধেক ধান আপনাকে দেব। ওই জমিটা তো কত বছর ধরেই পড়ে আছে। সেখানে কোনো চাষাবাদও হয় না। তুই যদি চাষ করতে পারিস আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু একটু সাবধানে থাকবি। আমার বাবা কিন্তু জঙ্গলে সত্যি খারাপ কিছু দেখেছিল। জঙ্গলে কিছুই নেই। এসব কিছু মানুষের বানানো গল্প। তাহলে আগামীকাল থেকে আমি চাষাবাদ শুরু করে দিচ্ছি। আমার কোনো আপত্তি নেই, তুই তো চাষাবাদ শুরু করে দে। কি ব্যাপার, বাড়িতে ফিরতে তোমার সন্ধ্যা হয়ে গেল? কই আমার শাড়িখানা এনেছো? দেখি দেখি, আমার হাতে দাও। আরে বাবা, মাত্র বাড়িতে ঢুকেছি। একটু শান্তিমতো আগে বসতে দাও। এক গ্লাস পানি দাও, তারপর না হয় তোমার শাড়িটা বের করছি। না না, আগে আমার শাড়িটা দাও, তারপর তোমাকে পানি খেতে দিচ্ছি। আমার শাড়িটা আমার কাছে আগে, পানি না হয় তুমি তারপর খেও। এই নাও, এবার শাড়ি সাথে করে নিয়ে সারাদিন বসে থাকো। কি সুন্দর শাড়ি, দেখে একেবারে মনটা ভরে গেল। আজকে সকালবেলা আমার মা এসেছে। ভালোই তো। তা তোমার মা এতদিন পর হঠাৎ করে এ বাড়িতে কেন এসেছেন? আমি তোমাকে বলছি, কিন্তু সব কথা না শুনেই রেগে যেও না। আসলে আমাদের বাড়িটা পুরনো হয়ে গেছে। বৃষ্টির দিনে চাল দিয়ে পানি পড়ে, তাই আমার মা এসেছেন তোমার কাছ থেকে কিছু টাকা ধার করতে। বাড়ির কাজটা শেষ করে তোমার টাকাগুলো শোধ করে দেবে। তোমার মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? আমি টাকা কোথায় পাবো? আমার নিজেরই নুনান্তে পান্তা পোড়ায়, আর তুমি কিনা বলছো তোমার মাকে টাকা দিতে? আমার মা ভাঙা ঘরে বসে থাকবে আর জামাই হয়ে তুমি তা বসে বসে দেখবে? কেমন জামাই তুমি! ছি ছি, তোমাকে নিজের স্বামী বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, আমি তোমার মাকে একটা টাকাও দিতে পারবো না। আমার হাতে কোনো টাকা পয়সা নেই। তুমি কেন বুঝতে পারছো না? আমার মায়ের ঘর ঠিক করার জন্য যদি তুমি টাকা জোগাড় না করতে পারো, তাহলে আমি আমার মায়ের সাথে চিরজীবনের জন্য বাপের বাড়ি চলে যাব। তোমার সংসার আমার কোনো প্রয়োজন নেই। কি ব্যাপার ফজল, এই সাত সকালে কোদাল হাতে নিয়ে কোথায় চললি? ওদিকে তো জঙ্গলের পথ, ওখানে একটু জরুরি কাজে যাচ্ছি। আসলে গ্রাম প্রধানের কাছ থেকে কিছু জমি বর্গা চাষ করার জন্য নিয়েছি। গ্রামে এত জমি থাকতে শেষে কিনা জঙ্গলের দিকে জমিটা নিতে হলো? তুই তো ভালো করে জানিস ওই জঙ্গলটা একদমই ভালো না। গ্রামের কোনো মানুষ ওই জঙ্গলের দিকে যায় না। অনেকে জঙ্গলে অনেক কিছু দেখতে পেয়েছে। কেন শুধু শুধু ঝুঁকি নিচ্ছিস? আরে রুস্তম ভাই, এত চিন্তা করো না। ওই জঙ্গলে কিছুই নেই। এই সব কিছু মানুষের বানানো কথা। আমি বিশ্বাস করি না। সংসারে অভাব, বাড়তি ফসল চাষ না করলে একদম মাঠে মারা যাব। সংসারে অভাব কেন থাকবে? তোর তো ভালোই জমি রয়েছে। তাছাড়া তোর তো কোনো ছেলেপুলেও নেই, শুধুমাত্র বউ। এই দুজনের সংসারও তোর অভাব থাকে? তোমাকে আর কি বলবো রুস্তম ভাই, আমার বউ আর সাধারণ 5টা বউয়ের মতো না। তার চাহিদা পূরণ করতে করতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। সারাক্ষণ শাড়ি চাই, গহনা চাই, ভালো ভালো খাবার চাই। আমার জীবনটা একেবারে নরক হয়ে গেছে। ঠিক আছে, যা ভালো মনে করবি তাই কর, কিন্তু যখন জঙ্গলের কাছে কাজ করবি খুব সাবধানে কাজ করবি। আমি এখন যাই, আমার আবার অনেক কাজ পড়ে আছে। এই জঙ্গলের মধ্যে এমন একটা অদ্ভুত গুহা আছে, বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। এই গুহার ভিতরে একটু ঢুকে দেখি তো। আরে বাহ, এই গুহার ভেতরে তো অদ্ভুত সব পাথর। এত সুন্দর পাথর তো আমি কোনোদিনও দেখিনি। বিদেশি হয়তো, ভাগ্যে থাকলে ভালো কিছু পেতেও পারি। তোর ব্যাপারখানা কি? সব কাজ বাদ দিয়ে তুই এই গুহার ভিতরে কি করছিস? এই তো জমিতে খুব ভালোই ধান লাগাচ্ছিলি, আর হঠাৎ করে গুহার ভিতরে তোর কি কাজ? আরে,
আপনি দেখি মানুষের মতো করে কথাও বলতে পারেন। আপনি কে? দয়া করে আমার সামনে আসুন, আমি আপনাকে একটু দেখতে চাই। আরে ভয় কেন পাচ্ছিস? আমি তো আর মানুষ নয় যে হেঁটে হেঁটে তোর সামনে আসব। আমি একটা জাদুর পাথর। এই যে তোর সামনে যে বড় সাদা পাথরটা দেখতে পাচ্ছিস, আমি সেই পাথর। তা এখানে তুই কি করছিস? তোর বাড়িতে তো অনেক ঝামেলা। তোর বউ তোকে সারাক্ষণ অত্যাচার করে, ঠিক বলেছি না আমি? অদ্ভুত ব্যাপার, আপনি আমার সবকিছু জানেন, এটা কি করে সম্ভব? কেন জানবো না? আমি সবকিছুই জানি। তাছাড়া তোর শাশুড়িও ভীষণ পাজি। তোর বউকে বিভিন্নভাবে উস্কে দিচ্ছে তোর বিরুদ্ধে কথা বলার জন্য। যা, বাড়ি ফিরে যা। তোর সংসারটা তা না হলে ভেঙেই যাবে। যাওয়ার সময় এখান থেকে একটা পাথর নিয়ে যা। এটা সোনার পাথর। এই পাথরটা বিক্রি করে তোর শাশুড়ির ঘর ঠিক করে দে। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? আসলে আপনি না থাকলে আমার শাশুড়ি আমাকে আরো বেশি অত্যাচার করত। যাই, বাড়ি গিয়ে আগে ওনার টাকাটা দিয়ে আসি, তাহলে হয়তো বাড়ি থেকে চলে যাবে। মানুষের চাহিদা এত সহজে পূরণ করা যায় না। মানুষের চাহিদা সব সময় বেড়েই যায়। তুই মানুষকে যতই দিবি, মানুষ ততই তোর কাছ থেকে সুবিধা নেবে। আচ্ছা ঠিক আছে, এখন আর কথা বলে কোনো লাভ নেই। তাড়াতাড়ি বাড়ি ফিরে যা। শাশুড়ি মা, একটু এদিকে আসুন। এই যে নিন আপনার ঘর ঠিক করার টাকা। এবার দয়া করে আমার বাড়ি থেকে চলে যান। কি বললে তুমি? এত বড় কথা তুমি বলতে পারলে? আমার মা এতদিন পরে বাড়িতে এসেছে, আর তুমি কিনা আমার মাকে চলে যেতে বলছো? তোমার মা তোমাকে আজে বাজে বুদ্ধি দিয়ে সংসারে কত ক্ষতি করেছে তা আমি ভালো করে জানি। তোমার মাকে আমি আর একটা টাকাও দিতে পারবো না। এবার তোমার মাকে এখান থেকে চলে যেতে বলো। জামাই বাবাজি, তুমি তো আমার মেয়েটার জীবন একেবারে নরক করে দিয়েছো, আর এখন আমাকে চলে যেতে বলছো? আমার মেয়ের গায়ে কোনো সোনাদানা কিছু নেই। আমার মেয়েকে তুমি 1 সপ্তাহের মধ্যে ভালো গয়না গড়িয়ে দিবে, তা না হলে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। আমার স্ত্রীকে আমি কি গয়না দেবো না দেবো সেটা আপনি ঠিক করে দেবেন নাকি? আর আমি আপনার একটা কথাও শুনবো না। তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যান। দয়া করে আমার সংসারে আর কোনো অশান্তি সৃষ্টি করবেন না। কোথাও যাব না, আমি আমার মেয়ের বাড়ি থেকে কোথাও যাব না। আমার মেয়েটার জীবন অশান্তি করে তুমি কিনা আমাকে তাড়িয়ে দিচ্ছ। আগে আমার মেয়ের জন্য ভালো গয়না নিয়ে এসো, তারপর আমি এই বাড়ি থেকে যাব। আমার মা তো একদম ঠিক কথাই বলেছে। আমাকে ভালো ভালো গয়না গড়িয়ে দাও, তা না হলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। আমি অনেক বড় বিপদে পড়েছি। আসলে আমি একটা কাজের জন্য এসে পথ হারিয়ে ফেলেছি। দয়া করে আমাকে বলবেন বড় রাস্তায় কিভাবে যাব? বড় রাস্তা? সে তো অনেক দূর, সেখানে পৌঁছাতে তোমার অনেক সময় লাগবে। তা তোমার নাম কি? আমার নাম চিত্রলেখা। আমি অনেক দূরের গায়ে থাকি। আমার একটা কাজ দরকার। খুব ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে। আমি চাচা চাচির কাছে বড় হয়েছি, কিন্তু তারা এখন আমাকে আর লালন পালন করতে চায় না। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তুমি এই গুহার ভিতরে আশ্রয় নাও। আগামীকাল সকালবেলা আমি তোমাকে পথ দেখাবো। না, আমি কোনো গুহার ভেতরে যাব না, আমার ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে সেই গুহার মধ্যে নিয়ে যাচ্ছি। আজ রাত বরং আমি সাথে থাকবো, আর আগামীকাল সকালে তোমাকে বাড়িতে পৌঁছে দেবো। আজকে আবার সাথে করে কাকে নিয়ে এসেছিস? তোরা বারবার কেন এখানে আসিস বলতো? এখানে আসা আমার একদম পছন্দ না। কে কথা বলছি? কাউকেই তো দেখতে পাচ্ছি না। তুমি ভয় পেও না, এটা ভয় পাওয়ার মতো কিছুই নয়। যিনি কথা বলছেন তিনি হলেন জাদুর পাথর। এরপর তোর বউ তোকে কি বললো? এই যে তোর শাশুড়ির জন্য এতগুলো টাকা নিয়ে গেলি। আমার বউ তাতেও খুশি নয়, সে এখন আমার কাছে দামি দামি গয়না চায়। আহ, 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 আহ। আমি বলেছিলাম না, তুই তোর বউকে কখনোই খুশি করতে পারবি না। সে খুশি হওয়ার মানুষই নয়। আচ্ছা ঠিক আছে, তুই সাথে করে কাকে নিয়ে এসেছিস? সে এক অসহায় মেয়ে, ছোটবেলায় তার বাবা মা মারা গেছে। তার চাচা চাচির কাছে সে বড় হয়েছে, এখন একটা কাজের জন্য বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে। গুহার মধ্যে তাহলে কি চাই? আমার কাছে সোনা। ক্ষমা করবেন, আমি আপনার কাছে কিছুই চাই না। সোনাদানা টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নেই। আসলে এই গুহায় আমি আশ্রয় নিয়েছি, কারণ রাতের বেলা আমার যাওয়ার কোনো জায়গা নেই। আগামীকাল সকালে আমি এখান থেকে চলে যাব। দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। বাহ, তুই তো খুব ভালো আর লক্ষ্মী মেয়ে। তোর মধ্যে কোনো লোভ নেই। অজল, তোর উচিত ছিল এরকম একটা মেয়েকে বিয়ে করা। এক কাজ কর, এই মেয়েটাকে তুই বিয়ে করে তোর বাড়িতে নিয়ে যা, আর আগের বউটাকে বাড়ি থেকে বের করে দে। কি বলছেন জাদুর পাথর? আমি কি করে আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেব? যে স্ত্রী তার স্বামীর সুখ শান্তির কথা একটিবারও চিন্তা করে না, সেরকম স্ত্রীর কোনো প্রয়োজন নেই। তুই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দে, আর এই মেয়েটিকে বিয়ে করে নে। আমি তোকে বলছি, তুই অনেক ভালো থাকবি।
কি ব্যাপার, গতকাল রাতে কোথায় ছিলে? কাউকে কিছু না বলে কোথায় হারিয়ে গিয়েছিলে? তোমার তো সোনার গয়না নিয়ে ফেরার কথা ছিল। দাও গয়নাগুলো। আমি তোমার জন্য কোনো গয়না আনতে পারিনি। কি বলছো? আমি তো আগেই বলেছিলাম, তুমি যদি আমার মেয়ের জন্য গয়না গড়িয়ে না দাও তাহলে আমার মেয়েকে নিয়ে আমি চিরতরে বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ, চলো তো মা, আমরাই বাড়ি থেকে চিরতরে চলে যাই। পরে দেখিও কি করে। যে স্বামী তার স্ত্রীর কথা মূল্যায়ন করে না, সেই স্বামীর সাথে থাকার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি তোমার মায়ের সাথে বরং বাপের বাড়িতেই চলে যাও। কি বললে তুমি? আমি আমার বাপের বাড়ি চলে যাব? তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? এমন কোনোদিন নেই যে তুমি বাপের বাড়ি যেতে না চেয়েছো। বাপের বাড়ির কথা বলে বলে আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়েছো। আমার কাছ থেকে যা চেয়েছো তাই দিতে হয়েছে। তা না হলে তুমি আমাকে হুমকি দিয়েছো। এখন আর তোমার কোনো চাহিদা পূরণ করা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া আমি দ্বিতীয় বিয়ে করেছি। দ্বিতীয় বিয়ে করেছো মানে? এসব তুমি কি বলছো? এই তুমি কি করলে বাবা? কেন তুমি আমার মেয়েটাকে এত বড় কষ্ট দিলে? আমি আপনার মেয়েকে কোনো কষ্ট দিইনি, বরং আপনার মেয়ে আর আপনি আমার জীবনটা নষ্ট করে ফেলেছেন। এই যে আমার স্ত্রী চিত্রলেখা, ওর মধ্যে কোনো লোভ লালসা নেই। আমি ওকে নিয়ে বাকি জীবন পাড়ি দিতে চাই। দয়া করে এমন করো না। তুমি অনেক দেরি করে ফেলেছো। তোমার জন্য আমার মনে আর বিন্দুমাত্র জায়গা নেই। ভাগ্যিস আমার এই জাদুর পাথরের সাথে দেখা হয়েছিল, তাই সে আমাকে সঠিক সময় সঠিক মানুষকে চিনিয়ে দিয়েছে। এখন তুমি দয়া করে এখান থেকে বিদায় হও।